সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ে গতদিন যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন। তো সেখানে ডট গুণন বা স্কেলার গুণনে আমরা দুটি ভেক্টরকে, যেমন এ এবং বি, দুটি ভেক্টরকে গুণ করছিলাম, গুণন করছিলাম ডট গুণন। ডট গুণন করে আমরা কি পাইছিলাম যে a দিয়ে b কে ডট গুণন করে একটা স্কেলার রাশি পাবো। দেখো a এবং b দুটি ভেক্টর রাশি ছিল, তাহলে অন্তর্ভুক্ত কোণ ছিল থিটা। a দিয়ে b কে ডট করে আমরা পাইছিলাম যে a ডট b সমান ab cos থিটা। অর্থাৎ দুটি ভেক্টরকে গুণ করে যদি একটা স্কেলার রাশি পাওয়া যায় তাহলে তাকে ডট গুণন বা স্কেলার গুণন বা অধিক গুণন বলা হয়, এবং এই গুণফলের মান তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান ছিল। এটা আমরা গতদিনই বের করছিলাম। আজকে আমরা ডট গুণনের সাহায্যে কিছু থিওরি বের করব। যেমন a ভেক্টর বরাবর ভেক্টর b এর লম্ব অভিক্ষেপ যদি আমরা বের করি, দেখো কার অভিক্ষেপ বের করব, b ভেক্টরের অভিক্ষেপ বের করব। তাহলে আমরা বের করছিলাম যে a ডট b সমান a b cos থিটা। এখান থেকে আমরা এই b cos থিটার মান বের করব, যে b cos থিটা ইকুয়াল টু, তাহলে কি হবে, এখানে উপরে a ডট b, নিচে a এখানে কোন রাশি, স্কেলার রাশি। তাহলে আমরা যার উপাংশ বা লম্ব অভিক্ষেপ বের করলাম তার cos থিটা বের করলাম। তাহলে b cos থিটা ইকুয়াল টু হচ্ছে উপরে a ডট b, নিচে হচ্ছে a। তাহলে আমরা a ডট b সমান জানতাম যে ax bx যোগ ay by যোগ az bz, আর এই ভেক্টরে আমরা মানও বের করতে পারতাম। তাহলে আমরা এখানে b cos থিটা সমান কি লিখব, ax bx যোগ ay by যোগ az bz। আর এই ভেক্টরে আমরা মান যেভাবে বের করতাম, একটা দিক রাশি যে ax স্কয়ার যোগ ay স্কয়ার যোগ az স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে b ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করব। আচ্ছা, অনুরূপভাবে যদি আমরা a ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করি, তাহলে a ভেক্টরের লম্ব অভিক্ষেপ আমরা কিভাবে বের করব? ওই যে আমরা জানতাম যে a ডট b সমান ab cos থিটা। এখান থেকে আমরা a বরাবর b বরাবর এবার b বরাবর a লম্ব অভিক্ষেপ বের করব, a ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখান থেকে আমরা a cos থিটার মান বের করব। দেখো এখান থেকে a cos থিটার মান বের করলে আমরা কি পাচ্ছি, উপরে a ডট b, নিচে কি পাবো, b। এভাবে আমরা a এবং b এর লম্ব অভিক্ষেপ বের করব। তো এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে a বরাবর b এর লম্ব অভিক্ষেপ এবং b বরাবর a লম্ব অভিক্ষেপের তুলনা করো। সৃজনশীল যদি কোনো প্রশ্ন আসে, আমরা এই a ডট b ইকুয়াল টু ab cos থিটা থেকেই আমরা বের করব। আশা করি তোমরা সবাই বুঝতেছো। গতদিন আমি এটা বুঝেছিলাম, সবাই ইনশাআল্লাহ বুঝতে পারতেছো, দেখতেছি যে আসলে আমরা এই ডট গুণনের সাহায্যে আরো কিছু থিওরি বের করব। যেমন এখানে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণও বের করতে পারি, যে a ডট b সমান ab cos থিটা হলে এই মধ্যবর্তী কোণ কত, এটাও আমরা এখান থেকে বের করব। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল, তা আমরা সেদিন শিখছিলাম যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের ডট গুণফল 0 হয়। আর তারপর আমরা বিশেষ শর্ত দিয়ে বের করছিলাম যে দুটি দিক রাশি যখন পরস্পর সমান্তরাল হয় তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, আর যদি বিপরীত দিকে যায় তখন কত ছিল, 180 ডিগ্রি। এখন এখান থেকে আমরা a ডট b সমান ab cos থিটা লিখলাম। আর এখান থেকে ছোট একটা 2 মার্কের জন্য যদি প্রশ্ন আসে যে ডট গুণন বিনিময় করা যায় কিনা, অর্থাৎ ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে কি না ব্যাখ্যা করো।
আমরা কি লিখব যে আমরা জানি a ডট b সমান, যেটা আমার উপরে আছে, আমরা জানি a ডট b সমান ab cos থিটা, এবং b ডট a সমান লিখব আমরা ba cos থিটা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, a দিয়ে ডট a কে b, a দিয়ে b কে ডট করা যাবে, আবার b দিয়ে a কেও ডট করা যাবে, তাহলে ডট গুণনে বিনিময় করা যাচ্ছে। দেখো a ডট b সমান ab cos থিটা, অনুরূপভাবে b দিয়ে যখন a কে ডট করব তখন আমরা লিখব ba cos থিটা। তাহলে অতএব a ডট b ইকুয়াল টু b ডট a। তাহলে আমরা কি শিখলাম? ডট গুণন বিনিময় করা যায়, অর্থাৎ ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ a দিয়ে b কে ডট করব অথবা b দিয়ে a কে ডট করব, তাহলে আমরা এখানে কি পাবো যে a ডট b সমান b ডট a। তো এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে যে ডট গুণন বিনিময় করা যায় কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই এই ডট গুণনটা সবাই সম্পূর্ণভাবে বুঝতে পারবে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বুঝে দেওয়ার জন্য। তো আমি গতদিনে দেখছি যে তার কোনো সমস্যা হয়নি। আজকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ডট গুণনের সাহায্যে কিভাবে দুটি দিক রাশি ডট গুণন বের করা যায়। আমরা ধরে নিলাম যে a একটা দিক রাশি, a সমান ধরো i প্লাস j প্লাস k, এবং b সমান ধরে নিলাম যে 2i প্লাস 2j প্লাস 2k। এই দুটি দিক রাশি, দুটি দিক রাশি। তাহলে আমরা কি করলাম যে a এবং b দুটি দিক রাশি, এখন এই দুটি দিক রাশি যখন a একটি দিক রাশি তার মান আমরা বের করতে পারবো, অনুরূপভাবে b যদি একটি দিক রাশি তারও আমরা মান বের করতে পারবো। এখানে আমরা প্রথমে যদি বের করি যে তাদের ডট গুণফল কত, অর্থাৎ a ডট b সমান কত। দুই নাম্বার হচ্ছে যে ভেক্টর a এর মান কত, a ভেক্টরের মান কত। তিন নাম্বার হচ্ছে b ভেক্টরের মান কত। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গতদিনই তোমাদের দুটি ভেক্টরের ডট গুণফল বের করার ফর্মুলা বের করছিলাম, তারপরে একটি ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটাও বের করছিলাম, তারপরে আমরা একটা ভেক্টরের অপর একটি ভেক্টর যেমন b ছিল তার মান কিভাবে বের করতে হয় এটাও আমরা বের করছিলাম। তো a দিয়ে b কে ডট করব, তা আমার a ভেক্টরের মান দিক দেওয়া আছে, এখানে b এর মান দিক দেওয়া আছে। আমরা প্রথমে যেমন এখানে ax সমান কত, দেখো i এর এখানে কত আছে 1, ay যে সব কত এখানে 1, অনুরূপভাবে az সমান কত 1, এবং bx কত এখানে 2, by এটাও 2, এবং bz সমান 2। এভাবে আমরা উপাংশগুলো চিহ্নিত করলাম। এখন আমরা a ডট b কিভাবে বের করব? আমরা ডট গুণফলের সূত্র জানি, যে আমরা জানি খুব সিম্পল একটা কাজ এখানে, আমরা জানি যে a ডট b সমান সমান x bx যোগ ay by যোগ az bz। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ax ay az এর মান আমরা প্রশ্ন থেকে পেয়ে গেছি, bx by bz এর মান আমরা এখানে নির্দিষ্ট করে পেয়ে গেছি। আমরা এখানে a ডট b করব, a ডট b করে যে ফর্মুলাটি যে সূত্রটি ছিল সেটা আমরা লিখলাম। এখন a ডট b, দেখো as কত 1, তাহলে আমরা 1 বসালাম, bx কত 2 যোগ এই সূত্র যোগ, তা ay এটা কত 1, by এটা কত 2, তারপরে az 1, bz হচ্ছে এখানে 2। তাহলে আমরা এখানে সাধারণভাবে পুট করে দেব যে
a ডট বি ইকুয়াল টু এখানে 2 2 2, তাহলে কত হলো a ডট বি সমান আমরা পেয়ে গেলাম কত 6। তাহলে আমরা দুটি ভেক্টরের ডট গুণফল বের করলাম যে a ডট b সমান কত পেলাম এখানে 6। আচ্ছা, যদি আমরা এখানে a দিয়ে b কে ডট করে যদি আমরা এখানে শূন্য পেয়ে যেতাম তাহলে কি বলতাম, সেটা আমি গত দিনে শিখেছি যে a ডট b সমান শূন্য হলে এই ভেক্টর দ্বয় পরস্পর কি হবে লম্ব, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে a ডট b সমান এখানে 6 পাই। তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারবো। খুব সিম্পল একটা কাজ এখানে যে a ডট b সমান ax bx যোগ ay by যোগ az bx, এই দুটি ভেক্টর ডট গুণফল করে আমরা কি পাইলাম, একটা স্কেলার পাইলাম, শুধু মান পাইলাম। তাহলে ডট গুণফল তে একটা স্কেলার আসে ছিল। এখন পরবর্তী কাজ কি ছিল, আমরা আমাদের a ভেক্টরের মান বের করা। তো আমরা এই একটা ভেক্টরের মান কিভাবে বের করব, যে এই a ভেক্টরের মানের চিহ্ন দিলাম। a ভেক্টরের মানের যে সূত্রটি ছিল ax স্কয়ার রুট ওভার ay স্কয়ার যোগ az স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই গত দিনের লেকচারে এটা পেয়ে গেছো এই সূত্রটি। এখানে ax কত 1, ay কত 1, az কত 1, তারপর স্কয়ার দিলাম, তার মানে এখানে রুট ওভার 3। তাহলে ভেক্টর a অর্থাৎ a ভেক্টরের মান পেয়ে গেলাম। খুব ছোট্ট একটা সিম্পল একটা কাজ, যেটা আশা করি সবাই তোমরা সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে যে একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। অনুরূপভাবে এই যে b এর দিক রাশিটি ছিল তার আমরা মান কিভাবে বের করব, তা এটা তোমরা সবাই বুঝছো আশা করি। এখন b ভেক্টরের মান বের করব। b ভেক্টর b এর মান I মডুলাস b b সমান bx স্কয়ার যোগ by স্কয়ার যোগ bz স্কয়ার। এখানে bx এর মান আমাদের দেওয়া আছে কত 2 এর উপর স্কয়ার, এটার মান 2, bz এর মান 2, তাহলে কত হলো, তাহলে 4 4 4, তাহলে রুট ওভার 12। তাহলে b ভেক্টরের মান আমরা পেয়ে গেলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, a এবং b দুটি রাশি ছিল, তাদের আমরা ডট গুণফল বের করছি a ডট b, তাদের আমরা a ভেক্টরের মান বের করছি, b ভেক্টরের মান বের করছি। এখন এখান থেকে পরবর্তী যদি একটা প্রশ্ন আমরা এখান থেকে করি যে এই দুটি ভেক্টর যেহেতু একই বিন্দু থেকে ক্রিয়া করছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ছিল। তা আমরা এই দুটি ভেক্টরের যখন মধ্যবর্তী কোণ বের করি a এবং b এর মধ্যবর্তী কোণ, তাহলে আমরা ধরে নিব যে মধ্যবর্তী কোণ এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমরা চিত্রে যদি দেখি যে a ছিল এটা, b ছিল এটা, তাহলে অন্তর্ভুক্ত কোণ কি ছিল থিটা। এখন আমরা এই থিটার মানটা বের করব, থিটার মান কত হবে। আমরা জানি যে দুটি ভেক্টরের ডট গুণফল a ডট b কি ছিল ab cos থিটা। এই থিওরিটা আমরা গত দিনেই করছি যে দুটি ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল অর্থাৎ a ডট b সমান ab cos থিটা। এখান থেকে যদি cos থিটার মান আমরা বের করি তাহলে উপরে a ডট b ভাগ ab। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা a ডট b এর মান কিন্তু বের করে ফেলেছি। a ডট b এর মান কত ছিল 6, আমরা প্রথমে বের করছিলাম। আর a ভেক্টরের মান কত ছিল √3, আর b ভেক্টরের মান কত ছিল √12। এই বাকি কাজটুকু আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব, যে cos থিটা সমান এটা পেলাম। তাহলে আমরা এই বাকি কাজটুকু যদি ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে আমরা এখানে 6 ভাগ √3 ভাগ √12, তাহলে কত পাইলাম এখানে cos θ = 1। তাহলে cos θ = এখানে 1 পেলাম। আমি আরেকবার চেক করে নিই
যে 6 ভাগ 12। তাহলে এখানে 1 পেলাম। দেখো সেখানে কি বন্ধুরা এখানে আমরা cos θ 1 পেলাম। তাহলে থিটার মান কত? তাহলে আমি একটু উপরে লিখি থিটার মান cos θ 1। তাহলে থিটার মান কি হবে এখানে cos ইনভার্স 1। তাহলে আমরা cos ইনভার্স 1 করলে cos 1 তাহলে কত পাচ্ছি এখানে 0। হ্যাঁ সুন্দর একটা মান পেয়ে গেছি এখানে যে এদের মধ্যবর্তী কোণ কত ছিল 0 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দ্বয় কিভাবে ক্রিয়াশীল হয়? পরস্পর সমান্তরাল। দেখো আমরা সুন্দর একটা শর্ত পেয়ে গেছি। কতদিন আমরা এই ভেক্টরের ডট গুণনের বিশেষ কিছু শর্ত ছিল। তার মধ্যে প্রথম যে শর্তটি ছিল যে থিটার সমান যদি 0 ডিগ্রি হয় তাহলে কিভাবে ক্রিয়াশীল হয়? ভেক্টরদের পরস্পর সমান্তরাল। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো যে অর্থাৎ এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে a এবং b দুটি ইকুয়েশন নিছি। এই দুটি ইকুয়েশন অন্তর্ভুক্ত কোণ আমরা বের করলাম। অন্তর্ভুক্ত কোণ কত পেলাম? 0 ডিগ্রি। তাহলে কিভাবে ক্রিয়া করব? সমান্তরালে ক্রিয়া করব। তাহলে তাদের সমান্তরালে ক্রিয়াশীল হওয়া মানে এইভাবে যাচ্ছে যে a এবং b দুটি ইকুয়েশন তাদের মধ্যবর্তী কোণ কত পেলাম? 0। তাহলে দেখো আমরা ভেক্টরের ডট গুণনে যে তিনটি শর্ত প্রয়োগ করছিলাম বিশেষ শর্ত যে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টরের পরস্পর সমান্তরাল আজকে আমরা এখানে প্রমাণ করে দিলাম যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টরের পরস্পর সমান্তরাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই আজকে ভেক্টরের ডট গুণনে বাকি গতদিন কিছু অংশ করেছিলাম, আজকে আমি কিছু অঙ্ক করালাম, মাত্র একটা অঙ্ক করালাম। আরো অনেক অঙ্ক আছে, তোমরা বই খুলবো, বই ডট গুণনের যত অঙ্ক আছে সবগুলো করার চেষ্টা করবো। আর পরিস্থিতি ভালো হলে আমরা তোমাদের সঙ্গে আবার আমরা দেখা হবে। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আগামী দিন আমি ভেক্টরের ক্রস গুণন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।